আপনি বলছিলেন যে যারা কালো টাকার মালিক কিংবা কালো টাকা সুযোগ দেয়া সেটি একটি বিষয়, কিন্তু মধ্যবিত্তের নাগালে আনার জন্য যেই সব সুযোগ সুবিধার কথা বলছেন সেই জায়গা থেকে তো আমরা যথেষ্ট দূরে আছি। সেটিকে বাস্তবায়নের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করবেন। ধন্যবাদ আপনাকে আরেকবার। দেখেন, আমরা ফ্ল্যাটের যদি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যদি ফ্ল্যাটের কথা বলতে হয় তাহলে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রয়েছে, আমি আপনার মাধ্যমে বলতে চাই। একটা জিনিস দেখেন, আমি গত 2 বছর আগের কথা যদি আপনাকে বলি, 2 বছর আগে আমাদের রডের দাম ছিল ধরেন 52-53 হাজার টাকা টন। ঠিক আজকের কথা দেখেন, 2 বছরের মধ্যে এটার টোন আসছে 1 লক্ষ প্লাস, ডবল। সেখানে যদি রডের দাম বাড়ে, সিমেন্টের দাম বাড়ে, টাইলসের দাম বাড়ে, ক্যাবেলের দাম বাড়ে, সব কিছুর দাম যদি বাড়ে, আলটিমেটলি সব বাড়া যোগ করে করে আমাদের একটা ফ্ল্যাটকে দাঁড় করাতে লাগলে 270 রকম জিনিস প্রত্যক্ষ পরোক্ষভাবে সেটেলমেন্ট করলে একটা ফ্ল্যাট ইউজেবল পর্যায়ে আসে। তাহলে অটোমেটিক ফ্ল্যাটের দামগুলো বেড়ে যাচ্ছে। তাহলে যদি আপনি এক কথায় আমাকে বলতে হয় যে এই দামটা যদি কমাইতে হয়, তাহলে ফার্স্টে আমাদের দরকার দ্রব্যমূল্য যেটা নিয়ন্ত্রণহীন, আমি এভাবেই কথা বলবো, সেই জায়গা থেকে কিছুটা কমাই নিয়ে আসতে হবে দ্রব্যমূল্য, মানে র ম্যাটেরিয়ালসের দাম, তাহলে এটার একটা দাম কমবে। সেকেন্ড থিং হলো যে ব্যাংক ইন্টারেস্ট। কিছুদিন আগে আপনি জানেন গত বছরও আমাদের একটা সিঙ্গেল ডিজিটে ছিল, যারা ফ্ল্যাট কিনতো এবং যারা আমরা বানাইছি, আমরা 19% সিঙ্গেল ডিজিটে আমাদের লোন ছিল, সেখানে একটা কস্টিং আমাদের কম ছিল। এখন সেইটা কিন্তু অটোমেটিক রাইট নাও কিন্তু 13.5 13.75 হয়ে গেছে এবং উইথিন হয়তো আরও একটু বাড়তে পারে। তো এই যে একটা বড় মানে ইন্টারেস্ট বেড়ে গেল, তাহলে এইটি ইম্প্যাক্ট কিন্তু আলটিমেটলি ফ্ল্যাটের উপর পড়বে। তাহলে এই জায়গায় যদি কমাই আনা হয় সিঙ্গেল ডিজিটে, তাহলে কিন্তু দামটা কমবে। তাহলে আমি একটু বললাম ওই দাম কমানো, একটা এই দাম। সেকেন্ড থিং হলো যে আরেকটা জিনিস আপনাকে আমি সুনির্দিষ্ট বলতে চাই, যদি রেজিস্ট্রেশন কষ্ট কমাই তাহলে লোকজন ফ্ল্যাটের রেজিস্ট্রির দিকে আগ্রহ বাড়াবে। আরেকটা জিনিস দেখেন, আমরা যে কালো টাকা বা অপদৃশ্যত কথা বলতেছি, এটা ইনডাইরেক্টলি কিছুটা আমাদের টেকনিক্যাল কারণে হয়ে যাচ্ছে। যেমন আপনি একটা গ্রাম থেকে জমি বিক্রি করেন 50 লক্ষ টাকা, আপনার বাপের জমি বা আপনার ফ্যামিলির জমি, ওই জমি রেজিস্ট্রেশন দলিল মূল্য 10 লক্ষ টাকা, আপনি রেজিস্ট্রি করে দিয়ে আসলেন, টাকা তো আপনি পাইলেন 50 লাখই, আপনার এই 40 লাখ টাকা তো ব্ল্যাক হয়ে গেল। এটা তো আপনার বাপের জমি বিক্রি করে আপনি নিয়ে আসলেন। তাহলে সিস্টেমগত কারণে কিন্তু আপনার জমি ইনহেরিটেন্স পাওয়ার সম্পত্তি বিক্রি করলেন, যেটা পুরোটাই হোয়াইট টাকা, কিন্তু সিস্টেমের কারণে এটা হয়ে যাচ্ছে কালো টাকা হয়ে যাচ্ছে। এখানে যদি কেন আপনি 10 লক্ষ টাকা দলিল মূল্য করছেন? শুধু রেজিস্ট্রেশন কস্ট কমানোর জন্য। যদি রেজিস্ট্রেশন কস্টটা যদি আপনার কম থাকতো, তাহলে কিন্তু আপনি বলতেন যে 50 লাখ টাকাই করেন, যে টাকা জমিটা বিক্রি করলেন সেই টাকাই করেন। আলটিমেটলি টাকাটা কিন্তু পুরোটাই গভর্নমেন্ট বৈধ চ্যানেলে চলে আসতো, এটা আপনার হোয়াইট টাকা হয়ে যেত। এটা সিস্টেমগত, এটা খুব দ্রুত এই জায়গায় পদক্ষেপ নেওয়া দরকার। পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, আমাদের ভ্যাট ট্যাক্সের যে ব্যাপার আছে, ভ্যাটের ব্যাপারে আমরা এটা নিয়ে খুব এখন একটু বিব্রতর অবস্থা পড়ে যাচ্ছি। যে আমরা গতকালকে বলেছি যে ভ্যাটের জন্য আমাদের মানে টিডিএস কাটতে বলতেছে। তো টিডিএস সিমেন্ট, রড, সিমেন্ট, আমরা যেগুলো মোটা দাগের জিনিসপাতি কিনে সেগুলো কেনা সম্ভব। কিছু কিছু জায়গায় এখন আমাদের বলা হচ্ছে এভাবে যে শ্রমিকদের উপরেও টিডিএসের জন্য বলা হচ্ছে যে আপনার অল কস্টের উপরে। তো আমাদের একটা একজন লেবারের উপরে কিন্তু এটা কাটা আমাদের কিন্তু সম্ভব না। তো এখানেও আমরা একটা বিড়ম্বনা পড়ছি। এটাও যদি একটু কমানিয়ে আসা হতো এই খাতের জন্য। কারণ দেখেন, একটা ফ্ল্যাট বা একটা মাথা গোজার ঠাই, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মৌলিক একটা চাহিদা, এতে প্রত্যেকটা মানুষের দরকার। বিশেষ করে ঢাকাতে যারা আমরা থাকি, তারা প্রত্যেকে কিন্তু চায় নিজের একটা ছোট হোক বড় হোক ফ্ল্যাট হোক। তো এইভাবে মানুষ আশা করে এবং আমরাও কিন্তু কম টাকার মধ্যে করেছি। আমি আমার নিজের কোম্পানিতে বলতে পারি, আমি 2 বছর আগে আমরা 4,000 4,500 টাকা 4200 টাকা স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রি করছি, আমরা নিজে করছি। তো সেই কস্টিংটা ছিল আমাদের কম। তো 4,000 টাকা হলে একটা 1,1200 স্কোয়ার ফিট মানুষ 50-60 লক্ষ টাকা দিয়ে একটা মোটামুটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্য মানুষের পক্ষে সম্ভব ছিল। এখন সেই কস্টিংটা যখন আমার 4-এর জায়গায় 6,000 হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি সেই ফ্ল্যাটের দাম তো এখন নাগালের বাইরেই চলে যাবে। তো এই জায়গা থেকে যদি কমে আসে, এটা কমানো সম্ভব। রাইট নাও যদি আমাদের গভর্নমেন্ট একটা থোক বরাদ্দ দেয় স্পেসিফিক প্রান্ধন হিসাবে, যে জাস্ট রিয়েল এস্টেট সেকশনের জন্য একটা থোক বরাদ্দ থাকলো, যেটা কিনা অল্প সুদে শুধুমাত্র আবাসন ব্যবসায়ীরা এই লোনটা পাবে এবং শুধুমাত্র আবাসন ব্যবসা বিল্ডিং নির্মাণের কাজে এই জিনিসটা পাবে। কিছুটা প্রণোদনা টাইপের আমি বলতে চাচ্ছি, প্রণোদনা ঠিক আমি বলতেছি না, এটা আমাদের ঋণই দেওয়া হোক, বাট একটা আলাদা একটা থোক বরাদ্দ দেওয়া হোক, যেটা শুধু বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে এই লোনটা হবে এবং এইটার ইন্টারেস্ট কম হবে। তাহলে কিন্তু এটা কিন্তু গভর্নমেন্ট ন্যাশনাল যে ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্ট, এটা কিন্তু এস্টাবলিশ করা সম্ভব। তাহলে আমরা তো কস্টিং কমাই ফেলতে পারবো, আমরা একটা নিশ্চিন্তে করতে পারবো। আরেকটা জিনিস হলো যে এই মানুষকে উৎসাহ দিতে হবে, মানে যে আপনারা বিল্ডিংয়ে যদি কেনেন তাহলে আমরা এই টাকাটা সহজ শর্তে লোন দেবো, একটু লং টার্ম
যে আমরা ব্যাংকগুলা কিছুটা উদারনতি ছিল গত বছরও। অনেক ব্যাংক আমাদের ফোন করে বলতো অনেক অফিস আপনার ফ্ল্যাট কিনতে গেলে যে আপনারা ফ্ল্যাট কেনার খেলতেন। এখন কিন্তু আবার দেখেন ব্যাংক কিন্তু উদারনীতির জায়গায় আমি বলবো কঠিন নীতিতে অবস্থান করেছে, সংকুচিত এখন কনজারভেটিভ হয়ে গেছে। এখন লোনের ক্ষেত্রে কিন্তু দেখেন যে আপনার যে পরিমাণে শর্ত সাপেক্ষে দিয়েছে আলটিমেটলি আপনার কিন্তু সেই ফ্ল্যাটটা কিনা সহজ হচ্ছে না। আমরা যদি বিক্রিও বেশি করতে পারি তাহলে কিন্তু আমাদের ফ্ল্যাটের রেট কিন্তু কিছুটা কমানো সম্ভব। কারণ আমাদের ব্যাপারে কি কিছু বলবেন কি? সেকেন্ডারি মার্কেট এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। এটা আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। সেকেন্ডারি মার্কেট যদি হয় সেখানেও কিন্তু অনেক মানুষ থাকে যারা নতুন ফ্ল্যাট নিতে পারে না, তারা একটু চেষ্টা করে যে একটু পুরাতন ফ্ল্যাটও যদি একটা কিনতে পারি, ইউজড ফ্ল্যাট। সেখানে অনেক যারা একটু টাকা পয়সা আছে, একটু হাই অ্যাম্বিশিয়াস, তারা হয়তো কিছুদিন একটা ফ্ল্যাটে থেকে তারা আর একটা বড় ফ্ল্যাটে চলে যায়, এই ফ্ল্যাটটা বিক্রি করতে চায়। কিন্তু এখানে একটা বড় ধরনের একটা বাধা আছে। সে বাধাটাই দেখেন সেকেন্ডারি মার্কেটের রেজিস্ট্রেশন কিন্তু সেম খরচ। এটা কিন্তু খুবই আমি বলবো একটু আত্মঘাতী আমাদের ডিসিশন। আমার থিঙ্কিং থেকে যদি বলেন কেন, আপনি যখন একটা গাড়ি, আপনার গাড়িটি যখন রেজিস্ট্রেশন করছেন নতুন গাড়ি, তখন তো সাপোজ 1.5 লক্ষ টাকা রাখছে আপনার রেজিস্ট্রেশন করে নাম্বার প্লেট পাইতে। ওই গাড়িটা যখন আমি কিনতেছি আমার কিন্তু আর প্রথমে যে গেন ট্যাক্সটা সেটা কিন্তু আর লাগতেছে না, রেজিস্ট্রেশন কষ্ট লাগতেছে না। আমি নামমাত্র ট্রান্সফার ফি দিয়ে অল্প টাকা দিয়ে কিন্তু আমি গাড়িটা নিতে পারছি। গাড়ি কিন্তু একটা সম্পত্তি, বড় সম্পত্তি। ধরেন একটা গাড়ির দাম 2 কোটি টাকা, সেটাও কিন্তু একটা ফ্ল্যাট যদি 50 লাখ টাকার ফ্ল্যাটও যদি আমি কিনেছি যে টাকা দিই, যখন আপনি আমার কাছ থেকে সেখানে কিন্তু আপনার সেম টাকাই দিয়ে আবার রেজিস্ট্রেশন লাগতেছে। এটাও কিন্তু একটা আমাদের জন্য বাধা। যদি এই জায়গাটায় যদি 5% বা 4% যদি আপনি সুযোগটা দিতেন তাহলে কিন্তু র্যান্ডাম পুরাতন ফ্ল্যাটে একটা বিক্রির একটা প্রচলন থাকতো এবং কিছু ইনভেস্ট এখানে হতো। কিছু মানুষ আছে যারা অন্য ব্যবসা করতে চায় না বা অন্য ব্যবসা করতে পারে না, তারা মনে করে একটা সেফ জোনে বিজনেস করবো, একটা সেফ ইনভেস্টমেন্টে যাবো। তো ঠিক আছে, আমি ওইদিকে যাবো না, আমি ইন্ডাস্ট্রিতে দিতে পারবো না, আমি নতুন করে তৈরি করতে পারবো না, আমার এখানে ঝুঁকি আছে, আমার এটা মার্কেটে চলবে কিনা, অনেকগুলো চ্যালেঞ্জ থাকে। তারা মনে করে ঠিক আছে আমি 5টা পুরাতন ফ্ল্যাট কিনবো, আমি কিছুদিন পর 5টা ফ্ল্যাট বিক্রি করবো। যদি এই জায়গায় সহজ হতো তাহলে অনেকগুলো টাকা কিন্তু এই চ্যানেলেও আবার ইনভেস্টমেন্ট হয়ে যেত এবং কিছুটা সাধারণ মানুষের জন্য অনেক উপকার হইতো এবং কেনার জন্য আগ্রহ জন্মাতো। সুতরাং সেকেন্ডারি মার্কেট সারা ওয়ার্ল্ডে কিন্তু আছে। এটা কিন্তু একটা বড় বিগ মার্কেট এবং অনেক সম্ভাবনাময় একটা মার্কেট। আমি একজন এই ব্যবসায়ীর সাথে সংশ্লিষ্ট মনে করি, আমরা নিজের উৎসাহ দিই। কিন্তু সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু আমরা কিন্তু বাজেটে কিন্তু বলছি যদি কোনোভাবে সেকেন্ডারি মার্কেটটাকে যদি একটু এনকারেজ করে যদি সেকেন্ড রেজিস্ট্রেশন, কারণ আপনি তো একবার রেজিস্ট্রেশন ট্রাক্ট পেয়ে গেছেন, আবার সেকেন্ড পুরাতন ফ্ল্যাট থেকে আমি যখন আপনি আমার কাছে কিনছেন, আপনি ওই সেম টাকায় আবার নিচ্ছে, আপনি যখন আরেকজনের কাছে বিক্রি করবেন তার কাছে সেম টাকা, তাহলে আপনি বললেন আমাকে যে এক ফ্ল্যাট রেজিস্ট্রেশন কষ্ট আপনার কয় বের নিলেন, কত বের নিলেন। তো এই জায়গায় একটু সহনীয় হলে আমার মনে হয় আস্তে আস্তে এটা একটা যদি এই বাজেটে যদি একটু রিভাইজ করে যদি এইগুলা ইনভলভমেন্ট করা যায়, আমার মনে হয় কিছুটা স্বস্তির জায়গায় হয়তো আমরা থাকতে পারবো। অসংখ্য ধন্যবাদ।